আমাদের প্রোগ্রাম একদম শেষ। এখন আমাদের ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব জিয়াদি ইহসানের বক্তব্যের মধ্য দিয়ে আজকে প্রোগ্রাম সমাপ্ত হবে। এরপরে আমরা সবাই মিলে দুপুরের খাবার খাবো, তারপরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমরা আজকে শেরেবাংলা ফজলুল হকের যে মৃত্যুবার্ষিকী তার উপরে আমরা যে স্মারক বক্তৃতা ছিল, কবি এবং বুদ্ধিজীবী ইমরুল হাসান আলাপ করে গেলেন এবং আমাদের যে বিজ্ঞ আলোচকবৃন্দ ছিল তারাও আলাপ করলো। হ্যাঁ, শেরেবাংলা ফজলুল হকের আসলে রাজনীতিটা ছিল মূলত আসলে কৃষকদের নিয়ে। তিনি বলতেন যে লাঙল যার জমি তার, ঘাম যার দাম তার। তাকে উক্তির মধ্য দিয়ে পূর্ব বাংলার যে কৃষক ছিল, কৃষকদের মধ্যে জাগরণ তৈরি হয়। সে কিন্তু শুধুমাত্র পূর্ব বাংলার আপনার যে কৃষক মুসলমানদের জন্য সে শুধু রাজনীতি করে না, সে কিন্তু দলিত যে হিন্দু শ্রেণী নমশূদ্র যাদের আছে তাদেরকে আসলে তাদের জন্য মূলত সে রাজনীতিটা করে। এখন আমাদের রাজনীতির জায়গা থেকে যদি আমরা দেখতে চাই, কলকাতার দৃষ্টিতে আমরা রাজনীতি যদি করি তাহলে আমরা সবসময় তাদের আসলে পায়ের নিচে বসে থেকে তাদেরকে আমরা আসলে প্রভু হিসেবে মেনে নেব, সেই ধরনের রাজনীতি ছিল। এখন হিন্দু নমশূদ্ররা কেন আসলে আমাদের সাথে রাজনীতির অংশ হিসেবে লড়াই করলো? কারণ সবাই আসলে মুসলমানদের যে জায়গাটা সেই জায়গাটা নিয়ে আলাপ করলো, কিন্তু আমি বলতে চাই যে হিন্দু যারা ছিল, যারা দলিত শ্রেণী ছিল, তারা কেন আমাদের সাথে রাজনীতি করলো? আপনারা যদি খেয়াল করে দেখেন, ফকির সন্ন্যাসীদের যখন বিদ্রোহ হয়, ফকির মুন্নুসার সাথে প্রায় 25% মতো হিন্দু নমশূদ্ররা ছিল, দলিত শ্রেণীরা ছিল, তার লড়াইয়ের অংশ ছিল। এবং আমরা যদি শহীদ তিতুমিরের দিকে তাকাই, শহীদ তিতুমিরের সাথে প্রায় 35% নমশূদ্র হিন্দু শ্রেণী ছিল। আপনি খেয়াল করে দেখেন যে আজকে এই যে নমশূদ্র হিন্দু যে দলিত শ্রেণীটা আছে তারা আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, তাদেরকে কিন্তু ইসকন মূলত এখন যে কোনো বড় ধরনের, যেমন ডোমরা আছে, মথুয়ারা আছে, তাদেরকে দিয়ে যে ভায়োলেন্স গুলো করে, যে আপনারা চট্টগ্রামের যে আইনজীবী আলিফকে হত্যা করলো, হ্যাঁ, তাকে হত্যা করলো ডোম শ্রেণীর লোকরা। তারা তো আসলে মুসলমানদের শত্রু কখনো ছিল না, কেন তারা শত্রু হয়ে গেল? এবং তাদেরকে কেন ইসকন নিয়ে আসলে রাজনীতি করতে পারতেছিল? শেরেবাংলার মৃত্যুর পরে আসলে আমরা এই রাজনীতিটা হারিয়ে ফেলি। এবং এখানে কবি ইমরুল হাসান যে আলাপটা নিলেন, যে তিনি বলছিলেন যে শেরেবাংলা ফজলুল হক যখন পাকিস্তান রাষ্ট্রটা আসলে সৃষ্টি হয় 1947-এর পর, তার আসলে তার যে রাজনীতি ছিল সেটা কিছুটা স্তীমিত হয়ে যায়, মলিন হয়ে যায়। সেই মলিন রাজনীতি হয়ে যাওয়ার পিছনের কারণ কি আমরা আসলে খেয়াল করে যদি দেখি, সেটা হলো শেরেবাংলা ফজলুল হক কিছুটা হতাশ হয়ে পড়ে, কারণ সে অল পাকিস্তানের আসলে নেতা হয়ে উঠতে পারেনি। তো আমাদের এছাড়াও এস্টাবলিশমেন্ট ছিল না। আমরা যদি খেয়াল করি যে পাকিস্তানের আসলে সেনাবাহিনীর তাদের একটা শক্তি ছিল, কিন্তু বন্দুকের নল, যেটা আসলে রাজনীতির ভাষায় বলে, আসলে বন্দুকের নল তাদের ছিল, কিন্তু আমাদের ছিল না। আমরা তো আসলে সেনাবাহিনীতে আসলে অনেক পরে আসলে বাঙালিরা যোগ দেয়। যখন হোসেন শহীদ সরওয়ার্দী সম্ভবত ক্ষমতায় আসে, তখন তিনি বললেন যে আসলে রুটির বোতলে ভাত দেব। তো ভাতের কারণে আসলে তখন সেনাবাহিনীতে আমাদের বাঙালিরা যোগ দেওয়া শুরু করে। আমাদের মূল জায়গাটা হলো, আমরা প্রায় 56% এই দেশের নাগরিক হওয়ার পরেও আমরা আসলে পাকিস্তানের মূল ক্ষমতার কাছে যেতে না পারার কারণ হলো আমাদের বন্দুকের নল ছিল না। এখনো যদি আপনি খেয়াল করে দেখেন, হোসেন শহীদ সরওয়ার্দীরা যেই ব্যর্থতার মধ্য দিয়ে আসলে তারা রাজনীতিতে আগাইছে, আমরা কিন্তু সেম ব্যর্থতার দিকে আগাচ্ছি। আপনি বলতে পারেন যে আপনি আসলে এখানে 96%, 98%, 90% মুসলমানের গল্প দিতে পারেন, কিন্তু আপনার ক্ষমতার সংখ্যালঘু। আপনি যদি খেয়াল করেন, আপনার ক্ষমতাটা আসলে কে নিয়ন্ত্রণ করতেছে এটা যদি আপনি ধরতে না পারেন, তাহলে আমরা হোসেন শহীদ সরওয়ার্দী বলেন বা শেরেবাংলা বলেন, আবুল কাসেমদের কথাই বলেন না কেন, তাদের মধ্যে আমরা আসলে ব্যর্থ হব। কারণ রাষ্ট্র তো আসলে রাষ্ট্র, ধরেন আপনি পাকিস্তান রাষ্ট্রটা ভেঙে যাচ্ছে, পাকিস্তান রাষ্ট্রটার দোষটা আসলে কি? পাকিস্তান রাষ্ট্রের তো দোষ নেই। যেমন বাংলাদেশের যদি দিকে তাকান, বাংলাদেশের আসলে দোষটা কি? এখন আমাকে যদি
কুড়িগ্রামের লোকরা বলে যে তারা দরিদ্র অবস্থায় আছে, তাদের যে উন্নতি আছে সেটা হচ্ছে না, তাহলে তাদেরকে আসলে দরিদ্র করে রাখছে কারা? পুঁজিপতিরা এবং আমাদের যে ক্ষমতার এস্টাবলিশমেন্ট আছে তারাই করে রাখছে। পাকিস্তান রাষ্ট্রটার সেম ঘটনা ছিল, এখানের যারা পুঁজিপতি ছিল এবং যারা ক্ষমতার মূল ভিতরের যে ক্ষমতাটা যারা ফাংশন করতেছিল তারাই তো আসলে রাষ্ট্রটাকে ব্যর্থ করে দিচ্ছিল। আমরা একটা সংবিধান করতে পারছি না, 1952 সাল থেকে সংবিধান লেখা হচ্ছে কিন্তু আমরা একটা পরিপূর্ণ সংবিধান দিতে পারতেছি না। তো মানুষের যে অধিকারের জায়গাটা, এখানে আমাদের যে মোটা জায়গা আসলে মূলত আমাদের যে এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের যে শাসক শ্রেণী ছিল তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ আপনি খেয়াল করে দেখেন, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হইল পূর্ব বাংলায়, আপনার ইশারাত মন্দির যেটা শাহবাগের যে এখন ঢাকা ইউনিভার্সিটির যে মধুর ক্যান্টিন বলা হয়, তো সেইখানে মুসলিম লীগ প্রতিষ্ঠিত। মুসলিম লীগের পুরা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ক্ষমতার যে ঐক্যবদ্ধতা সেটা আমি করলাম, কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দু ঢাকা হলো না, হইল ইসলামাবাদ বা কিংবা করাচি। তাহলে আমাদের যে শাসক শ্রেণী ছিল তাদের অবশ্যই ব্যর্থতা আছে। শেরে বাংলার সেম ব্যর্থতার মধ্য দিয়ে গেছে। আমি কেন, কারণ সবাই, উনিও একটা সুন্দর কথা বলছে যে আসলে তাদের যে ব্যর্থতা আছে এটা দেখেও আসলে আমরা, তারা যে আমাদের জন্য যে রাজনীতিটা করছে সেটা করতে, কিন্তু মূল সমস্যাটা হলো আমাকে একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে ঢুকানোর পর আপনি আমাকে নিয়ে রাজনীতি করতে পারলেন না। আমার দীর্ঘ সংগ্রাম আছে, ধরেন আমি, আপনি বলতে পারেন যে 190 বছর আমি সংগ্রাম করে 1947-এ দেশ পেলাম। আমি এই দেশটা পাওয়ার পর আমার দেশের মানুষের জন্য আমি আসলে কি করব, আমি এই দেশের মানুষের অধিকারটা কি দেবো সেটা দিতে পারলাম না। তাহলে আমি দিন শেষে কি পেলাম? আমি আসলে প্রতারণা, মানে প্রতারিত হচ্ছি, ক্ষমতার জায়গা থেকে আমি প্রতারিত হচ্ছি। আমাদের বাংলাদেশ যেটা আসলে 1971 সালের মধ্য দিয়ে ভেঙে গেল, হ্যাঁ, এই যে ভেঙে যাওয়ার পর আমি যদি এই দিকেও খেয়াল করি, এই দেশটা যখন বাংলাদেশ নামে সৃষ্টি হলো, তারপরে আমি দীর্ঘ 55 বছর ধরে আমার আসলে যে ক্ষমতার কাঠামো কি হবে, আমার জনগণের ক্ষমতার কি হবে সেটা আমরা ঠিক করতে পারিনি। এখন মোটা দাগে এই জায়গাটা আসলে আমাদের ব্যর্থতা এখনো আছে। এই যে আমি বললাম, আমি কেন আসলে একটা, মানে দীর্ঘ আলাপের একটা মার্জিন করে দিলাম, এটার কারণ হলো যে আমাদের যে ক্ষমতার রাজনীতি আছে, বা আমাদের ধরেন বিপ্লবী পরিষদ একটা ছোট দল হিসাবে মনে করেন আমাদের লোকজন খুব কম, কিংবা বিএনপির দিকে যদি আপনি তাকান বা জামাত ইসলামের দিকে তাকান, তাদের আসলে রাজনীতিটা আসলে কি? তাদের রাজনীতিটা আসলে দল কেন্দ্রিক। আমরা আসলে দল কেন্দ্রিক রাজনীতি করতে চাই না। আবার আমাদের যে মুসলিম জাতীয়তাবাদের জায়গাটা, আমাদের মুসলিম জাতীয়তাবাদের মূল আলাপটা আসলে কি? আমরা কিন্তু আসলে ইসলাম রক্ষা রাজনীতি করি না। মুসলিম জাতীয়তাবাদের রাজনীতিটা আপনার বুঝতে হবে, আমরা মুসলমানদের রক্ষা করার রাজনীতি করতেছি। কারণ ইসলাম রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিছে, আল্লাহ নিজেই নিয়ে নিছে। তা আমাকে যে তার যে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠাইছে, আমি যে মুসলমান, আমি যে ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত করব, সেই ন্যায় বিচারের জন্য আমাদের মুসলিম জাতীয়তার মূল কনসেপ্ট হইলো এখানে যে আমরা যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যে আসলে আপনি জায়নিজম, খ্রিস্টানিটি এবং হিন্দুজমের যে আপনি আসলে করাল আগ্রাসনের মধ্যে পিষ্ট হচ্ছেন, বা তাদের যে সেকুলারিজমের বয়ানের মধ্যে পিষ্ট হচ্ছেন, এটা থেকে আপনাদের রক্ষা করা আমাদের রাজনীতি। আমাদের আমাদের রাজনীতিটা হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদের মুসলিম জাতীয়তাবাদটা আমরা আসলে মোটা দাগে এটাই আমরা বলতে চাই। ইসলাম, আমি যদি মুসলমান ঠিক থাকে, আমার ইসলাম অটোমেটিক্যালি আমার উপর আসলে, মানে ইসলামের যেই আইন আছে, যে শরিয়া আছে, যে ল আল্লাহ আমাদের দিয়ে দিচ্ছে, এটা অটোমেটিক্যালি কার্যকর। কারণ আমি আসলে বিচ্ছিন্ন, আমি বিচ্ছিন্ন হলে তো ক্ষমতার রাজনীতি করতে পারবো না। তো শেরে বাংলাদের যে রাজনীতি, সেই দিকে যদি আমরা আবার পিছনে ফিরি, শেরে বাংলাদের রাজনীতিটা মূলত ছিল তারা এদেশের শুধুমাত্র বাঙালি মুসলমানদের জন্য তারা লড়াই করে না। তারা যে দলিত নমশূদ্ররা ছিল, যারা জমিদার শ্রেণীর বাড়ির পাশ দিয়ে হেঁটে বা হিন্দু ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলে তাদের জুতা মাথায় করে নিয়ে যাইতে হইতো, ছাতা খুলতে পারতো না, তাদের জন্য রাজনীতিটা ছিল। তারা কিন্তু আপনার বন্ধু ছিল, কিন্তু তারা কেন আপনার শত্রু হলো এটা আমাদের দেখতে হবে। আমাদের তারা শত্রু হয়ে যাওয়ার মূল পিছনের কারণ হলো আমাদের ইসলামপন্থী। আমাদের ইসলামপন্থীরা তারা আসলে প্রকৃত যে রাজনীতিটা, তারা সেই রাজনীতিটা করে নাই, তারা শুধু ব্যক্তি স্বার্থের রাজনীতিটা করছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপির একটা জনপ্রিয় স্লোগান আছে। বিএনপির জনপ্রিয় স্লোগানটা কি? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে আসলে দেশ বড়। কিন্তু আমরা যদি দেখি, মোটা দাগে যদি আমরা বাংলাদেশের 54 বছরের রাজনীতি দেখি, এখানে দেখা যাচ্ছে যে প্রথমে আসলে দেশের চেয়ে আসলে ব্যক্তি বড়,
এবং দল বড় এবং দলের চেয়ে তাদের ব্যক্তি বড়, কারণ তারা তো একজন লোককে আসলে কেন্দ্র করে আসলে তারা চক্রাকারে ঘুরতেছে। তা আমাদের ক্ষমতার রাজনীতিতে আসলে মূল জায়গাটা এখানে, যে আমরা আসলে কোন রাজনীতিটা করবো এবং কোন রাজনীতিটা করবো না। আপনি যদি সংখ্যার রাজনীতি, যেমন শেরে বাংলার তার আসন বিন্যাসের জায়গাতে সে সংখ্যায় কম ছিল, কিন্তু তার নেতৃত্বের জায়গাটা ছিল, সবার সাথে তার একটা কানেকশন ছিল। সে কানেকশন, সে মানুষের সাথে যে কথার মধ্য দিয়ে তার যে জাদুকরী প্রভাবটা ছিল, তার চেয়ে যে বেশি জাদুকরী প্রভাবটা আসলে আপনার মোহাম্মদ আলী জিন্নার ছিল, সেটাও আমাদের বুঝতে হবে। কারণ মোহাম্মদ আলী জিন্না পুরো পাকিস্তানের মূলত লিডার হয়ে উঠতে পারলো, কিন্তু শেরে বাংলা পারলো না। কারণ শেরে বাংলা এইখানের ভিতরে আসলে আবদ্ধ হয়ে যায়, এবং সে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে সে আসলে বের হতে পারে না। এবং খেয়াল করে যদি দেখেন যে তারা যুক্ত ফ্রন্ট করলো, যুক্ত ফ্রন্টের মধ্য দিয়ে ব্যর্থ হলো, এবং মানুষের মধ্যে তার যে কানেক্টিভিটি সেটা তারা তৈরি করতে পারলো না। মানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যে রাষ্ট্রটা যখন আমি তৈরি করলাম, রাষ্ট্রটার প্রতি যে আমার দায়িত্ব আছে এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য, সেই দায়িত্বটা আসলে পূর্ব বাংলার যেসব প্রমিনেন্ট নেতারা ছিল তারা সেটা রক্ষা করতে পারে না। আমাদের জিয়া তো 1 বছরের মধ্যে মারা গেল, তারপরে তো আসলে আমাদের আসলে কোনো ঐক্যবদ্ধতার জায়গাটা থাকে না। তো শেরে বাংলার যেই রাজনীতি, শেরে বাংলার যে রাজনীতির জায়গাতে সফলতাগুলো আছে সেগুলো আমরা নেব। এবং আপনি খেয়াল করে দেখবেন যে সে আসলে মূলত মোটা দাগে সফল হলো তার কৃষক প্রজা পার্টির মধ্য দিয়ে। এ ব্যতীত কিন্তু তার রাজনৈতিক সফলতা নাই। আপনি যদি খেয়াল করে দেখেন, পাকিস্তান রাষ্ট্রটা হওয়ার পর আসলে তার রাজনীতি কিন্তু খুব একটা ছিল না। তো আমাদের দেশের যেসব বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের কিন্তু দেখবেন কি সাব হিসাবে আপনারা ধরেন কৃষক দল, কৃষক লীগ বা জামাতের এরকম আছে। তা আমাদের যে কৃষি নিয়ে আসলে রাজনীতি আছে, সেটা যদি আমরা আলাদাভাবে দাঁড় করাইতে পারি, তাহলে আসলে আমরা হয়তো শেরে বাংলার মতো আরেকটা মনে করেন মানে অগ্রগামী প্রভাব আসলে এই বাংলাদেশের মধ্যে রাজনীতিতে মানে অবস্থান তৈরি করতে পারবো। এটাই আসলে আমার বক্তব্য ছিল, এবং আমি আসলে মানে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি ছিলাম না, এই জন্য আমার কথা হয়তো কিছুটা বিচ্ছিন্ন হয়েছে, এই জন্য আমি দুঃখিত। আসসালামু আলাইকুম।